দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশ তো বটেই, বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। যেখানে জুলাই আন্দোলনের হতাহতের ঘটনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শেখ হাসিনা। এই সাক্ষাৎকার নিয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। এই মুহূর্তে তিনি আমাদের সাথে নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন। দাদা, নমস্কার আপনাকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের। দাদা, আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার অনেক আগে থেকে ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু গত বছরের 5ই আগস্টের পর ভিন্ন প্রেক্ষাপটে তিনি এখন নয়াদিল্লিতে অবস্থান করছেন। অনেকদিন তিনি চক্ষু অন্তরালে ছিলেন, কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে গণমাধ্যমে তার সাক্ষাৎকার আসছে। আপনি কালকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনার সাক্ষাৎকার বাংলাদেশ তো বটেই, বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। এই সাক্ষাৎকার কিভাবে গ্রহণ করলেন, কিভাবে যোগাযোগ হলো, তার সাথে কি দেখা হয়েছে কিনা, এই অন্তরালের ঘটনা আসলে আমরা জানতে চাই। যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে তার সঙ্গে এটা সব পরিষ্কার করে দেওয়া ভালো যে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি এবং সাক্ষাৎকারটা সামনাসামনি মুখোমুখি হয়নি। এবং এই সাক্ষাৎকারটা হয়েছে একটা আমাকে ইমেইল একটা লিংক দেওয়া হয়েছিল। সেই লিংকে আমি কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম। আ যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর উত্তর হয়নি। কিন্তু কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আ এবং অনেকদিন ধরেই আমি এতে চেষ্টা করছিলাম যে কিভাবে তার বক্তব্য পাওয়া যায়। এত তার সম্পর্কে বলা হচ্ছে, এত অভিযোগ আছে, তার বিচার চলছে। এই গোটা বিষয়টাকে বা আন্তর্জাতিক স্তর ভাবেও তার বিরুদ্ধে যে কথাটা বর্তমান ইউনিট সরকার এবং তাদের সমর্থক বা তাদের মন্ত্রিপরিষদ যে ক্রমাগত বলে যাচ্ছেন, তার কতটা সত্য বা কতটা অসত্য সাংবাদিকতার একটা বেসিক তথ্য হলো আ সেই তথ্যটা হলো যখন কেউ অভিযোগ করেন, যার বিরুদ্ধে অভিযোগ তখন তার বক্তব্যটা শোনা উচিত। সেটাই নিরপেক্ষতা সাংবাদিকতা তাকেই বলে। বর্তমানে যদি অতীতেও না হয়ে থাকে, আমি বর্তমানেও বাংলাদেশে বলব নিরপেক্ষ সাংবাদিকতা হচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়। কারণ এক পক্ষের কথাই খালি প্রকাশিত হয়, অন্য পক্ষের কথা প্রকাশিত হয় না। এটা মানুষকে পাঠকের উপর ছেড়ে দেওয়া উচিত। যে কে সঠিক, কে বেঠিক এটা পাঠক তৈরি করবেন। যেমন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে তাদের ম্যানিফেস্টো নিয়ে। তখন মানুষ ঠিক করে নেন কোন ম্যানিফেস্টোকে তারা পছন্দ করবেন। যেভাবে আমরা ভারতেতে গণতান্ত্রিক যে শিক্ষা বা অভিজ্ঞতা থেকে দেখছি আরকি। আমরা চাইবো সমস্ত গণতান্ত্রিক দেশেই সেই ধরনের মডেল অনুসৃত হোক। যাই হোক সেটা বলছিলাম ইন্টারভিউ এর কথা এবং যেটা যখন এই অবস্থায় তিনি ১ম আমার মনে হয় এটা গোটাটা তার একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তটা এই যে তিনি মিডিয়ায় এবং মিডিয়াকে তিনি ঠিক সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না। যেটা হচ্ছে মিডিয়াতে একতরফা একটা প্রচার চলছিল এবং বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যম। যেটা তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে সবসময় তারা অভিযোগ জানিয়েছে। সুতরাং তিনি ১ম কিন্তু বেছে নিয়েছিলেন পশ্চিমা সংবাদ মাধ্যম। এবং পশ্চিমা সংবাদ মাধ্যমে তোমাকে বলি যে আমার সঙ্গে যে ইন্টারভিউটা আরেকজন নিয়েছেন, মানে ওই ইমেইলে একই সঙ্গে দেখলাম সেটা হচ্ছে যে আমেরিকার একটি টেলিভিশন তারাও পেয়েছে, তারাও নিয়েছেন। একই প্রশ্নের ধরনের অনেকটা একই ধরনের উত্তর আরকি। কিন্তু ভারতবর্ষের আরো ২ টি কাগজেও ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। এমনকি কলকাতায় একটি বাংলা কাগজে আ সংবাদ প্রতিদিনে আমার নাম দিয়ে ছাপা হয়েছে। যেটা আমি ইন্টারভিউটা তারা আমাকে যেটা সারাংশ ছেপেছেন তারা। সেখানেও ছাপা হয়েছে এবং প্রত্যেক কটা ইন্টারভিউ তুমি দেখবে যে বয়ান কিন্তু আলাদা, এক নয়। এবং ১ম যখন পশ্চিমা সংবাদ মাধ্যমে যখন বেরোয় তখন অনেকের ধারণা হয়েছিল যে আসলে তিনি তো অসুস্থ, লিখতে পারেন না। কিন্তু তাকে কার হয়ে কেউ একজন লিখে দিচ্ছেন। মানে ভুতুড়ে লেখক। আরকি কেউ একজন লিখে দিচ্ছে এবং সেটাই ছাপা হচ্ছে। ফলে যেজন্য অনেক ক্ষেত্রে বহু প্রশ্নের উত্তর এক। এটা কিন্তু তারপরে শেখ হাসিনা তারপরেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইন্টারভিউ চাইবে বা যার ইমেইল আসবে তিনি প্রত্যেকটা নিজে দেখে কেউ হয়তো খসড়া তৈরি করে দেবেন। কিন্তু তার চূড়ান্ত রূপটা তিনি নিজে করবেন। এবং সেই নিজে করার কারণেই তুমি যদি দেখো হিন্দুস্তান টাইমস আজ যেটা প্রকাশিত হয়েছে সেটা আমার ইন্টারভিউতে নেই। কারণ আমি হয়তো সেই প্রশ্নটাও করিনি। তিনি যেমন শুরুই করেছেন যে ভারতবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ যে ভারতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে বলে।
ফলে আমার বক্তব্য হচ্ছে যে এই ইন্টারভিউটাতে তখন যখন জানানো হয় যে আমি যখন তার যে যোগাযোগ করার যারা রয়েছেন তাদেরকে যখন তারা প্রথমত জানান যে হ্যাঁ, পশ্চিমা সংবাদ মাধ্যমে বেরোনোর পরেই আমি জানতে চাই আমরা ভারতীয় গণমাধ্যমরা কেন বঞ্চিত হব? তো তখন উনি সিদ্ধান্ত নেন না এবং তখন বলেন যে হ্যাঁ, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে ১ম আপনি পাবেন। আপনি প্রশ্ন পাঠান এবং আপনার সঙ্গে আরো যারা করতে চান তাদেরকেও আমরা যোগাযোগ করছি। তো আপনি ১ম প্রকাশ করেন, তারপরে তারাও করবে আরকি। তো এরকম করে আমাকে তখন জানানো হয়। আমি সেই ইমেইল পাই এবং ইমেইলের জবাব পাই। সেই ইমেইলটা আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে, যেহেতু আমি নিজে কোনো এখন সংবাদপত্রে নিজে চাকরি করি না। আমি ফ্রিল্যান্স করি। মানে বিভিন্ন জায়গায় লিখি। তো আমি বলেছিলাম যে একটা ক্রেডিবল নিউজ পেপার যে ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি সহযোগী সংগঠন দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যেটার ২২ টি তার সংস্করণ আছে। ২২ টি শহর থেকে বেরোয়। দিল্লি সহ। তো সেখানে আমার কথা ছিল আগে থেকেই বলে রাখা যে তারা অ্যাকচুয়ালি সবচেয়ে আগে তারাই আমাকে বলেছিল। অনেকে অভিযোগ করছে যে ইন্টারভিউটা আমাদের কেন দিলেন না? বলছি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ১ম আমাকে অনুরোধ করেছিল আজ থেকে ৬ মাস আগে যে যদি কখনো ইন্টারভিউ আপনি নেন তাহলে আমাদের ১ম দেবেন। অন্য কাউকে দেবেন না। সেই কারণে আমি সেখানে দিয়েছি। সেখানে ছাপিয়েছি এবং সেখানে ছাপার পর এমনকি তাদের একটা তামিল এডিশন আছে। সেই তামিল এডিশনেও দেখলাম বেরিয়েছে। এমনকি তাদের একটা YouTube আছে চ্যানেল। তাদের চ্যানেল আছে YouTube। সেখানেও কাউকে আমার সাক্ষাৎকার নিয়েছে ওইটার উপরে। সেটা Facebook এ সব আপলোড করেছে তারা। এই হলো ইন্টারভিউ এর কাহিনী। আমার এক কথায় জি, বলব, এই ইন্টারভিউটার অর্থ হলো তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করলেন। আচ্ছা। এবং এই দাদা আপনি ইন্টারভিউটা তো আমি জানি যে এই ইন্টারভিউ কিন্তু এখন লাগাতার বেরোতে থাকবে। আচ্ছা। না আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার ইচ্ছা আছে। যদিও শুরুতে আপনি অ্যা ঠিক অন্তরালের কিছু ঘটনা তুলে ধরলেন এবং বললেন যে আপনি প্রশ্ন পাঠিয়েছিলেন। অনেক প্রশ্নের তো উনি উত্তর দেননি। সেখানে কি বিশেষ কোনো প্রশ্ন ছিল যেটি আসলে অ্যা তিনি এভয়েড করে গেলেন? কারণ কি, কি ছাপা হয়েছে সেটা আমরা দেখেছি না, অলরেডি না, না, বাংলাদেশের না, মানুষ পড়ছে। সেটা আপনি না, একটু যদি এটা বলেন। আপাতত যেটা আমি বলছি একটাই কারণে যে তিনি এভয়েড করেননি। তিনি জানিয়েছেন যে এই প্রশ্নগুলো হচ্ছে অনেকগুলো আছে বিচারাধীন বিষয়। সেটা বিচারকে প্রভাবিত করতে পারে। সেজন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার এখনো সময় আসেনি। তিনি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সময়ের উপযোগে বাকি প্রশ্নগুলোর উত্তরই আমাকে ১ম পাঠাবেন। সেটাও বলা আছে। ফলে আমার আরেক দফা ইন্টারভিউ বাকি আছে। এটা ইন্টারভিউ আচ্ছা। তুমি বলতে পারো ১, এবার ইন্টারভিউ ২ সেটার অপেক্ষায় আছি আরকি। তো সেটা কি আসলে ইমেইলেই হবে নাকি সামনাসামনি? কারণ আপনি সামনাসামনি অনেকবার তার সাথে কথা বলেছেন। না সামনাসামনি সামনাসামনির সাক্ষাৎ করার সুযোগ প্রশ্নটা আছে। না, না সামনাসামনি এর আগে তো আমি সামনাসামনি ইন্টারভিউ নিয়েছি। সামনাসামনি অনেকবার তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমার বই প্রকাশ করেছেন। সেই সময়ও কথা হয়েছে অনেক। নিয়মিত তিনি যখনই দিল্লি আসতেন বা আমি ঢাকায় যেতাম, একবার অন্তত তার সঙ্গে আমার দেখা করতাম এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য দেখা করতাম। মানে সাংবাদিকতার কারণে। কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় আরকি। স্বাভাবিক একজন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার পাওয়াটা তো একটা সাংবাদিকের কাছে পরম প্রাপ্তি এবং সৌভাগ্য। ২০১৮ সালের নির্বাচনের আগে আমি যে ইন্টারভিউ নিয়েছিলাম, সেই ইন্টারভিউ গুলো বাংলাদেশের কাগজেও প্রকাশিত হয়েছিল। আ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশ ডেইলি সানে প্রকাশিত হয়েছিল। সেগুলো ভারতেও প্রকাশিত হয়েছিলই। এমনকি ২০২৪ এও আমি যখন নির্বাচনের সময় গেছি, তখন অবশ্য আমি অবজার্ভার পরিদর্শক হিসেবে গেছি। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এবং শিক্ষক, বিশিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে আমি গিয়েছিলাম অবজার্ভার হিসেবে এবং দেখেছি যে সেখানে তিনি নির্বাচনের পর যে সাংবাদিক বৈঠক হয় গণভবনে, তার ১ম প্রশ্ন উনি আমাকে করতে দিয়েছিলেন। ১ম হুম। প্রশ্নটাই আমার ছিল। আমি করেছিলাম। এবং আমার সেই প্রশ্নের মধ্যে কিন্তু উল্লিখিত ছিল, অন্তর্নিহিত বার্তা ছিল যে বাংলাদেশের সমস্যা এবং সংকট কি? সেটা যেকোনো কারণে হোক সেই উত্তরও তো তখন পাইনি। আমি প্রশ্ন করেছিলাম সুশাসন নিয়ে, গুড গভর্নেন্স কি করে দেবেন? গুড গভর্নেন্স টাই হচ্ছে আসল ব্যাপার। যেটা দেখবে যে কিছুকাল আগে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি বলেছিলেন একটা ভাষণে যে গুড গভর্নেন্স ই হচ্ছে না ব্যাড গভর্নেন্স এর অন্যতম কারণ বিভিন্ন সরকার পতনের। জি। এনিওয়ে যাই হোক দাদা তো আপনি আমি সেসব প্রশ্ন ছিল। সেসব প্রশ্ন বলেছেন সঠিক সময়ে তিনি জবাব দেবেন।
দ্বিতীয় পর্বে অথবা অনেক অনেক প্রশ্নের উত্তর আরো পাওয়া যাবে। কিন্তু আপনি যে সাক্ষাৎকার নিলেন, অনেক তো প্রশ্ন ছিল, অনেক উত্তর দিয়েছেন। সাংবাদিক হিসেবে বর্তমান বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশের সব খবর রাখেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার কোন বক্তব্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বা কৌশল আছে এই বার্তার মধ্যে বাংলাদেশের জনগণের জন্য, সেটি সাংবাদিক হিসেবে আপনি কোন বক্তব্যে গুরুত্ব দিচ্ছেন? প্রধানত এই সাক্ষাৎকারে মূল নির্যাস ৩টি। আমি এখন সাংবাদিক হিসাবে প্রথমেই চাইবো যে তার নিউজ ভ্যালু কি? কোন সংবাদটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বা মানুষ জানতে চাইছে। মানুষ জানতে চেয়েছিল, তুমি তার মধ্যে উল্লেখ করেছো ২ টি বিষয়। এক, যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা কি হবে? এবং আওয়ামী লীগের এতকাল আগের নির্বাচনগুলো সম্পর্কে তার কি বক্তব্য, তার কি অনুভব, এবং বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো ঘটে গিয়েছিল সে ব্যাপারে তার কি মনোভাব, এবং তার সম্পর্কে যে দুর্নীতির অভিযোগ আছে সেগুলোর কি, তার সম্পর্কে তার কি অভিমত। তো ১ম টাতে তিনি কিন্তু আমি একজন রাজনৈতিক সংবাদদাতা। ফলে আমি রাজনৈতিক সংবাদ হিসেবে ১ম তিনি তার মুখ দিয়ে বলিয়েছি বা তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আওয়ামী লীগ বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না। এবং তিনি বলেছেন, যেটা কিন্তু এই ১ম একটা এনালিসিস যেটা আমার কাছে মনে হয়েছে খুবই চম মানে শিরোনাম হওয়ার মতো। যেটা হচ্ছে যে নির্বাচন বয়কট করলে ভোটের অঙ্কটা কমে যায়। অর্থাৎ বিএনপি যে ১৮ বা এই ২৪ এবং ১৪ তে যে বয়কট করেছিল, তখন সেই কারণে ভোটের অংশটা বেশি হয়নি। ১৮ তো ২৪ এও যে নির্বাচন হয়েছে সেখানে তো ভোটের প্রতিশত বাড়েনি। তখন মনে আছে নিশ্চয়ই যে নির্বাচন কমিশনার বলেছিলেন ৫% ও যদি ভোট পড়ে তাতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যে ১ম জিতবে সেই জিতবে। ১০ টা ভোট পড়লেও যে ১ম ৬ পাবে সেই জিতবে। কিন্তু তার থেকে মনে হয় যেন অনেক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। এই না করার কারণ হচ্ছে রাজনৈতিক দল বয়কট করা। তিনি বলছেন আওয়ামী লীগ যদি এটা বয়কট করে তাহলে আওয়ামী লীগের সমর্থক যারা, যেটা বাংলাদেশের ৪০% প্রায় মানুষ, তারা ভোট কেন্দ্রে যাবেন না, বয়কট করবেন। ফলে ভোটটা যেই জিতুক সে কিন্তু অনেক কম ভোটে জিতবে। সেটা কিন্তু পার্টিসিপেটরি ইলেকশন হলো না। পার্টিসিপেটরি ইলেকশন আগে হয়নি সেটা তিনি মানলেন, এবং পার্টিসিপেটরি ইলেকশন ভবিষ্যতেও হবে না সেটাও তিনি বললেন। এবং একই সঙ্গে বললেন যে আ যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে, অনেকে ভাবছেন যে তিনি জুলাই হত্যাকাণ্ড বা আগস্ট ৫ই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে তার দায় নিয়েছেন। ৫ই আগস্টের পরে যে হত্যাকাণ্ড হয়েছে তিনি কিন্তু তারও দায়ী। যতদিন তারপর তার যে আওয়ামী লীগ নেতাকর্মী তারা যে মারা গেছেন, সাধারণ মানুষ যে মারা গেছেন, প্রচুর সংখ্যালঘু মানুষ আক্রান্ত হয়েছে, তারও দায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিচ্ছেন। কিন্তু তিনি বলছেন রাজনৈতিক নেতৃত্বে থাকলে, যেহেতু তিনি এখনো প্রধানমন্ত্রী বলে নিজেকে মনে করেন, যেহেতু পদত্যাগ করেননি, তিনি সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী। তিনি ফিজিক্যাল প্রধানমন্ত্রী ওখানে নন, গণভবনে নন। তিনি একজন প্রবাসী প্রধানমন্ত্রী। প্রবাসী প্রধানমন্ত্রী, যে প্রবাসী প্রধানমন্ত্রীর প্রবাসী মন্ত্রিসভাও আছে। কেউই তো পদত্যাগ করেনি। তারা হয়তো দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। কিন্তু সেই অবস্থায় তার যে দায়, সেই দায়টা তিনি বলেছেন কিন্তু একই সঙ্গে যে সিকিউরিটি ফোর্সেস, এর মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। কেউ একটা অপব্যাখ্যা করেছেন যে তিনি গোটা দায়টা পুলিশের উপর চাপিয়ে দিয়েছেন। তা নয়। তিনি চাপিয়ে যদি দিয়ে থাকেন দায় তাহলে সেনাবাহিনীর উপরে চাপিয়েছেন। যে তারা তাদের যথেষ্ট দায়িত্ব ভুল ত্রুটি করেছেন। সেই ভুল ত্রুটি হয়েছে, তারা একটা সময় এমন একটা মব আন্দোলন হচ্ছিল যে আন্দোলনটা গণ আন্দোলন থেকে মব আন্দোলনে পরিণত হচ্ছিল। সেই মব আন্দোলনটা তাকে বাধা দিতে গিয়ে সিকিউরিটি ফোর্সকে অনেক কিছু করতে হয়েছে। তবে তার সঙ্গে এটাও বলেছেন সেক্ষেত্রে কিছু ভুলও হয়ে থাকতে পারে। কিন্তু আমি দায় নিলেও কিন্তু আমি কাউকে গুলি চালাতে নির্দেশ দিই, যেটা অভিযোগ করা হয়েছে। পুরনো ভিডিও প্রকাশ করে দাবি করা হয় যে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি গুলি চালান, সে ঘটনাটা অন্য ঘটনা ছিল। এখানে তিনি কোন গুলি চালানোর নির্দেশ দেননি সেটা তিনি বললেন, নিজ মুখে বললেন। এখন এগুলো বিচার সাপেক্ষ, সেটা অন্য কথা। এইটা এক। দ্বিতীয়ত সবথেকে তার বিরুদ্ধে যে কত বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, যত বিলিয়ন ডলার বলেছেন হাস্যকর। হাস্যকর এই কারণে যে অত বিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনীতি দেয়নি। তো তত বিলিয়ন ডলার পাচার হলো কি করে? কিন্তু তার পাল্টা তিনি কাউন্টার কতগুলো স্পেসিফিক দুর্নীতির অভিযোগ ইউনূসের বিরুদ্ধে করেছেন। যেটা ১ম প্রকাশিত হলো। বাংলাদেশে ছাপা হয়নি বা ছাপা হবেও না। কিন্তু বিদেশে ছাপা হলো। আরো আগামী এখানে আমারও ছাপা হলো, এবং আ ভবিষ্যতে আরো ১ টা ২ টো ইন্টারভিউ আসছে আমি শুনেছি। সেগুলোতেও ছাপা হবে। শুধু এখানে নয়।
পৃথিবী জুড়ে ছাপা হবে। পৃথিবী জুড়ে ছাপা হবে। তারা কিন্তু এগুলো এই কারণেই ছাপবেন যে তারা ১ম একজন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার পাচ্ছেন। এবং সেইগুলোতে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই সময়ের মধ্যে কি পূর্বাঞ্চলে কি জমি অধিগ্রহণ করেছেন, তার কিভাবে করেছেন, তার কোম্পানি কিভাবে লাভবান হয়েছে, তিনি আরো কি করেছেন। সেই সমস্ত যে কথাগুলো এসছে যে অর্থাৎ দুর্নীতির অভিযোগটা করতে গিয়ে মানে বলেছেন কার্যত যেটা বাংলা বললে দাঁড়ায় যে কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। হুম, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন। ফলে সেইটা সেই এক্সপোজ তার দিক থেকে তার রাজনৈতিক দিক থেকে আমি এখনো বলছি না যে সত্য মিথ্যা আমি কোন জাজমেন্ট এ যাচ্ছি না। আমি যেমন হাসিনার বিরুদ্ধে অভিযোগকে সমস্তটা সত্য বলে মনে আমি কোন সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ বিচার সাপেক্ষ। ইউনূসের বিরুদ্ধেও যেটা বলা হয়েছে সেটাও বিচার সাপেক্ষ। সেটাও বিচার করে দেখতে হবে। কিন্তু এই একটা পক্ষে একটা সাংবাদিকতায় যদি আমরা বলি যে এইটা বলা হয়েছে মানে এটা সত্য, তাতে কোনো মানে হয় না, না? তাহলে তো মানে আমিই তো জাজমেন্ট দিচ্ছি না। আমি কি রায় দেওয়ার অধিকারী? সাংবাদিক হিসেবে আমি সত্য উদ্ঘাটন করার আমি অধিকারী। কিন্তু জি। তাকে রায় দেওয়ার অধিকারী আমি নয়। সেটা আদালত দেবে। হুম, বলো? দাদা আপনি তো সাক্ষাৎকারের নির্যাসগুলো বললেন। আপনার একটা শেষ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে দিল্লিতে বসে শেখ হাসিনা যখন একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন, অনেকে বলছেন যে ভারত সরকারের সমর্থন ছাড়া তিনি এই সাক্ষাৎকার দিতে পারতেন না। আবার অন্যদিকে দেখছি যে বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি ভারত সামরিক ঘাঁটি তৈরি করছে। এই দুটির মধ্যে কোনো সামঞ্জস্য দেখছেন কিনা? হঠাৎ করে ভারতের কেন এত জরুরি হয়ে পড়লো যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি করতে হচ্ছে কিনা? এটি বাংলাদেশের জন্য কিছু ভয়ংকর কিছু হতে পারে কিনা? সে বিষয়ে আপনি কোনো বিশ্লেষণ করবেন কিনা যদি ছোট করে বলতে চান? না ১ম কথা হচ্ছে যে আমি জানি না কোন সীমান্ত ঘাঁটি তৈরি হচ্ছে কিনা বলতে পারব না। ভারত বাংলাদেশের সীমান্তটা এমন যে সেই সীমান্তেতে তুমি ধরো সেই ভারত যবে থেকে ভারতবর্ষ রাষ্ট্র তৈরি হয়েছে, তখন থেকেই যে কটা ঘাঁটি আছে তুমি যদি বলো, ফোর্ট উইলিয়াম কলকাতার একটা বড় ঘাঁটি। কতক্ষণ লাগবে তো যশোরে ঢুকতে? তাই না? সে তো আজকে তৈরি হয়নি। তুমি যদি বলো পানাগড়ের কাছে একটা সুখোই বিমানের ঘাঁটি আছে, পানাগড়। মুর্শিদাবাদে একটা জঙ্গিপুরে একটা সামরিক কেন্দ্র আছে প্রণববাবু করে গিয়েছে। তাই না? তো ওপারেই তো রাজশাহী, তাই না? বাগডোগরা সেখানে যে বিমান ঘাঁটি, সে তো ৭১ এর যুদ্ধে তাদের বিরাট ভূমিকা ছিল। সেটা তো ওখান থেকে তো ঢিল ছুড়লে বাংলাদেশে পড়বে। বোমা তো ছড়ার দরকার নেই। তা আমি নতুন করে কোন ঘাঁটি তৈরি হচ্ছে, আমি সত্যি এটা আমার কাছে আমি দেখছি বাংলাদেশের সংবাদপত্রে বলা হচ্ছে। কোন জায়গায় হচ্ছে জানতে পারলে হয়তো আমি বলতে পারতাম। কিন্তু আমি যে জায়গাগুলোর কথা এখনো জানি, যেগুলো ঘাঁটিগুলো আছে, কোনটাই গোপন ঘাঁটি নয়। সব ওপেন ঘাঁটি, উন্মুক্ত ঘাঁটি। মানে সবাই জানে যে ওখানে সামরিক ঘাঁটি। সেরকম করে সেগুলো সবই তো বাংলাদেশের নিকটবর্তী। নতুন করে আবার একটা ঘাঁটি তৈরি করার তো কিছু নেই। ভারত সরকারের সিদ্ধান্ত তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ, ভারত যদি কোনোভাবে পহেলগাঁওর মতো কোনো আক্রান্ত হয় জঙ্গিদের দ্বারা, ভারত পাল্টা আঘাত হানবে। এটা ভারত সরকার প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। অপারেশন সিন্দুর। সেটা সেই পরিকল্পনা অনুসারে চলবে রণনীতি। হ্যাঁ, সীমান্ত জুড়ে বেশ কিছু আম প্রস্তুতিসুলভ বেশ কিছু আ বসানো হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে সুদর্শন চক্র নাম বলেছিলেন রাজনাথ সিং। প্রকাশ্যেই বলেছিলেন, গোপন নয়। সেগুলো হচ্ছে এক ধরনের ক্ষেপণাস্ত্র রাখার ব্যবস্থা আরকি। তো সেটা সবসময় বাংলাদেশের জন্য কিন্তু নাও হতে পারে। কারণ বাংলাদেশের ভারতের ক্ষেত্রে সামরিক দিক থেকে সবথেকে বেশি যে প্রতিদ্বন্দ্বী যদি বলা যায়, শত্রু না বলেও সে হচ্ছে পাকিস্তান। সেই দিকে লক্ষ্য রেখেই সমস্ত প্রস্তুতিগুলো হয়ে থাকে। কারণ বাংলাদেশ যদি সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তানের শরিক হয়ে লড়বে, তো তখন বাংলাদেশকে পাকিস্তান ভাবা যেতে পারে। সেটা সেই প্রস্তুতি থাকতে পারে প্রতিরক্ষা বিভাগের। আর তুমি যেটা বলছিলে ১ম ভাগ যে ভারত সরকারের অনুমতি। ভারত সরকারের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ১ম কথা হচ্ছে যে শেখ হাসিনা কোনো বন্দী নন। তিনি তিনি অতিথি। তিনি অতিথি এবং তিনি আজকের দিনে আমরা তো দাবি করি যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ভারত। ডিজিটাল ভারতে মহাকাশ তো ওপেন আছে। স্যাটেলাইটের মাধ্যমে তোমার সঙ্গে আমি ফোনে যে কথা বলছি এখন, বা এই যে এভাবে তোমার সঙ্গে যে কনফারেন্স করছি, এগুলো তো সব তো ডিজিটাল মাধ্যমে হচ্ছে না? তো ডিজিটাল মাধ্যমে তিনি এখন ইমেইলে তিনি সরাসরি, হ্যাঁ, আমি বলতে পারো যে ভারত সরকার অনুমতি দিয়েছে সরাসরি সাক্ষাৎ করার কথা। তখন এটা নয় ভেবে দেখা যেতে পারে। সেই প্রশ্নটার তখন উত্তর দেওয়া যেতে পারে। কিন্তু শারীরিকভাবে সাক্ষাৎ
তিনি তাকে কেউ মেল পাঠাচ্ছেন, আমি তাকে মেল পাঠিয়েছি, তিনি এতদিন জবাব দেননি। জবাব দেওয়া মনে করেছেন জবাব দেওয়া এখন সময় আসেনি। এখন মনে হয়েছে সময় এসছে। সেই কারণে তিনি আমাকে জবাব দিচ্ছেন। এর মধ্যে ভারত সরকার ডুববে কি করে? তাহলে ভারত সরকারকে হয় আমার ল্যাপটপকে সিজ করতে হবে, তাহলে ওনার ল্যাপটপকে সিজ করতে হবে। তাই না? সেটা কেন করবে? তিনি তো ১ম কথা ওখানে বসে ভারত বিরোধী কোনো কাজও করছেন না। তিনি যেটা করছেন তার রাজনৈতিক বক্তব্য তিনি রাখছেন। তিনি এতদিন টেলিগ্রাম, WhatsApp এসব মাধ্যমে ভিডিও, Zoom, তোমার সঙ্গে যেমন কথা হচ্ছে StreamYard এর মাধ্যমে তিনি বিভিন্ন নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কথা বলেছেন। এখন তিনি ইমেইলের মাধ্যমে সাংবাদিকদের আরেকটা সুবিধা হচ্ছে এটা একটা সবচেয়ে বড় ভালো দিক আরকি আমার কাছে মনে হয়েছে। এই লিখিত প্রশ্নের লিখিত উত্তর দিলে হয় কি যে কারোর পক্ষে ডিস্টর্ট করা সম্ভব হয়। আ তবুও সাংবাদিকরা তার অর্থ করতে গিয়ে হয়তো ডিস্টর্ট করে ফেলতে পারে। কিন্তু মূল বক্তব্যটা, নির্যাসটা কিন্তু ওই সেই লেখাটাকে তো উনি বলেছেন আমি দায় নিচ্ছি। এটাকে তো আমি তো আর বিকৃত করতে পারব না। ফলে তাই না? তিনি বলেছেন পলিটিক্যাল লিডারশিপ এর দায় আছে। তো পলিটিক্যাল লিডারশিপ এর দায় আছে কথাটা তিনি ইংরেজিতে বলেছেন, লিখে পাঠিয়েছেন। ফলে আমি তো তার থেকে বাইরে কিছু যেতে পারব না। ফলে আমি সেটাই এবং একই সঙ্গে বলেছেন আমি তো নির্দেশ দিইনি গুলি করার। সেটাও তিনি বলেছেন। আমাকে সেটাও তার পরের লাইনেই লিখতে হয়েছে। তো সে লিখিত প্রশ্ন উত্তর থাকলে একটা সুবিধা হয়। দেখবে আমাদের পররাষ্ট্র মন্ত্রকের অনেক সময় কিন্তু অনেক জটিল প্রশ্নের লিখিত জবাব দেওয়া হয়। আমাদের পার্লামেন্টের নিয়ম আছে লিখিত জবাব দেওয়ার। লিখিত জবাব দেওয়ার নিয়ম আছে। লিখিত জবাবে হয় কি তার থেকে যিনি জবাব দিচ্ছেন তিনিও কোনো বিকৃত আ তিনিও কোনো ভুল বলে ফেলছেন না বা ভুল বলে ফেলার তার কোনো সুযোগ নেই। যিনি নিচ্ছেন ইন্টারভিউ বা যা করছেন তিনিও যে প্রশ্ন করেছেন, তিনিও তার থেকে তার জবাবে তিনি বাইরে যেতে পারবেন। এই আরকি। দাদা অনেকক্ষণ সময় দিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার এবং সাক্ষাৎকারের অন্তরালের অনেক ঘটনা বললেন। নিশ্চয়ই আগামীতে আরো এই ধরনের অনেক আ ঘটনা আমরা জানতে পাবো আপনার মাধ্যমে। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা আমাদের সময় দিয়েছেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো। দর্শক, ভারতের নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? জানাতে পারেন আপনার ভাবনা। লিখুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।